This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ এট 2 শুরুতেই বলতেই হচ্ছে যেন জামিনের মরশুম। আপনারা জানেন অনুব্রত মণ্ডল হয়তো আজই সন্ধ্যের পর জেল থেকে বেরোবেন, কিন্তু এর মধ্যেই আর একটা খবর চলে এলো, ওই গরু পাচার মামলায় আর এক অভিযুক্ত এনামুল হক সেও জামিন পেয়ে গেল এবার সুপ্রিম কোর্ট থেকে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल গরু পাচার মামলাতে এর আগে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়ে গিয়েছে। 3-15 ব্যবধানে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্তরা পর পর জামিন পেলেন। এর আগে এই মাসখানিকের মধ্যেই মানিক ভট্টাচার্য শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। আপনারা জানেন এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান জামিন পেয়েছেন। তাহলে সত্যিই তো এই জামিনের মরশুম, কিন্তু এনামুল হক কিসের ভিত্তিতে জামিন পেলেন? চলুন দ্রুত কিছু ইনফরমেশন আমি জ্যোতির্ময় কর্মকার আমার নয়াদিল্লির প্রতিনিধির সঙ্গে কথা বলে জানবো। জ্যোতির্ময়, দেখো, যে গ্রাউন্ডে সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডল বা এই গরু পাচার মামলায় অন্যান্যরা এক এক করে জামিন পাচ্ছেন, সেই একই গ্রাউন্ডে এনামুল হককে আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ আজকে জামিন দিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। কতদিন পর্যন্ত জেলে থাকতে হবে, অনির্দিষ্টকাল সময়ের জন্য কখনোই কাউকে জেলে আটকে রাখা যায় না। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্রায়াল শুরু করার ক্ষেত্রে প্রাথমিক যে বিষয়গুলি, অর্থাৎ যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ান কোনোভাবেই এখনো পর্যন্ত কোর্টে প্লেস করা যাচ্ছে না। তার কারণ সেই বয়ান বাংলায় রেকর্ড করা হয়েছে এবং সিবিআই সেই বয়ানকে ইংলিশে ট্রান্সলেট করতে রাজি হলেও ইডি বয়ানের যে মূল বক্তব্য তা কোনোভাবে চেঞ্জ হতে পারে বা যে অভিমুখ সেই বিষয়টি চেঞ্জ হতে পারে, সেই কারণের জন্য তারা তা ট্রান্সলেট করতে চাইছে না। অর্থাৎ একাধিক জল্পনা চলছে, যা একাধিকবার রাউজ এভিনিউ কোর্টে, দিল্লি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উঠে এসছে। আর এই জটিলতার কারণেই এক এক করে জামিন পেয়ে যাচ্ছেন বাকিরা, কারণ তাদেরকে অনির্দিষ্টকাল কখনোই বিচার প্রক্রিয়া যখন কবে শেষ হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা দেখানো যাচ্ছে না। সেই গ্রাউন্ডেই তারা জামিন পাচ্ছেন এবং এনামুল হক আজকে একইভাবে তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন। জ্যোতির্ময়, আমার সঙ্গে থাকো, আমি আবার আসছি তোমার কাছে। তাহলে কি এটা শাসক শিবির মানে তৃণমূল কংগ্রেসের কাছে বেশ স্বস্তির, একটু আনন্দদায়ক? পুজোর মুখে এক মামলায় 3-3টে জামিন এত কম দিনের ব্যবধানে। আচ্ছা, কেষ্ট মণ্ডল আজই জেল থেকে বেরোচ্ছেন। দেখুন, তিহারের একটা নিয়ম আছে, কেষ্ট মণ্ডল আজ সেই নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে সন্ধ্যের পর হয়তো বেরোতে পারেন। বিকেল 5টার সময় রোল কল করা হয় তিহার জেলে। এবার যে বন্দি জামিন পেলেন, ওই রোল কল হয়ে যাওয়ার পর তাকে মুক্ত করা হয়। হয়তো কেষ্টমণ্ডলও সেই নিয়মেই আজকে ছাড়া পেতে পারেন। তবে কেষ্টমণ্ডল ছাড়া পেয়ে কোথায় আসবেন? আজই কি তিনি বাংলায় আসছেন? আমি আবার জ্যোতির থেকে একটু জেনে নেব। জ্যোতির্ময়, আমরা জানি শনিবার থেকে সম্ভাবনা বেরোতে পারেন। আজ সোমবার, সম্ভবত আজই ফাইনাল। শুক্রবার জামিন পেয়েছেন বিচারক যে জ্যোতি ক্লিয়ারের বেঞ্চ জামিন দিয়েছেন অনুব্রত মণ্ডলকে, এবং সেদিনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে শনিবারের আগে অর্ডার কপি দেওয়া হবে না। শনিবার বিকেলের পরে অর্ডার কপি আসে, কিন্তু বিচারকের মৌখিক নির্দেশের ভিত্তিতেই তার বেল বন্ডে 10 লক্ষ টাকা রাউজ এভিনিউ কোর্টে জমা করে দেওয়া হয়। প্রথামাফিক সেই যে বেল বন্ড জমা করা হয়েছে তার যাবতীয় কাগজপত্র ফরওয়ার্ড করা হয়েছে ইডি সদর দপ্তরে। সেখানে এই বেল বন্ডে যে 10 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে, যে অ্যাকাউন্ট থেকে এসছে, পুরো টাকা স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে কিনা টাকা ট্রান্সফার, সেই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট ইস্যু করা হবে ইডি অফিস থেকে, এবং তা যাবে রাউজ এভিনিউ কোর্টে। এবং রাউজ এভিনিউ কোর্ট তারপর একটি রিলিজ অর্ডার তারা পাঠিয়ে দেবে তিহার জেলে, এবং তারই একটি কপি তারা অনুব্রত মণ্ডলের আইনজীবীকে দেওয়ার কথা আজ ঠিক দুপুর 2টোর পরে। সেই রিলিজ অর্ডার নিয়ে তারা পৌঁছবেন তিহার জেলে, এবং ঠিক তুমি যেমনটা জানালে বিকেল 5টার সময় রোল কল হবে, এবং তারপরেই যাবতীয় কাগজপত্র ভেরিফিকেশনের ভিত্তিতে এক এক করে, অর্থাৎ যারা জামিন পাওয়ার জন্য যাদের নামের তালিকা তৈরি হয়েছে, প্রত্যেকের নামে নামে আলাদা করে ফাইল রাউজ এভিনিউ কোর্ট বা দিল্লির অন্যান্য কোর্ট থেকে তিহার জেলে পৌঁছানোর কথা, এবং তারপরে একটি একটি করে ফাইল ক্লিয়ার করা হবে এবং অনুব্রত মণ্ডল তারপর বাইরে আসতে পারেন। সুকন্যা মণ্ডল রাত 9টার পর প্রায় 9:30 নাগাদ তিনি বাইরে এসেছিলেন, এবং ধরে নেওয়া হচ্ছে যে অনুব্রত মণ্ডলেরও তিহার জেল থেকে বাইরে আসার ক্ষেত্রে সন্ধে পেরিয়ে বেশ কিছুটা রাত হওয়ারও সম্ভাবনা
সম্ভাবনা কি থাকছে, আজই তিনি সেক্ষেত্রে বাংলায় তিনি ফিরছেন? আজই কলকাতা ফিরতে পারেন কিনা আমাদের নজর সেদিকে থাকবে। ওকে, বুঝতে পেরেছি। জ্যোতির্মা, তোমাকে অনেক ধন্যবাদ। একদম। জ্যোতির্মা, ধন্যবাদ। দেখুন, আমি আবার বলছি যে জেল থেকে কেউ বেরোচ্ছেন জামিনে, তার মানে তিনি অ্যাকুইটেড বা নির্দোষ প্রমাণিত হয়েছেন এমনটা কিন্তু নয়। আবার এটাও ঠিক, জেল থেকে জামিন তো পেলেন, জামিন কখন পাওয়া যায়? জেলে আটকে রাখার প্রয়োজন নেই যখন আদালত মনে করে তখন। সুতরাং শাসক 26-এর ভোটের আগে শাসক শিবিরের কাছে এটা কি কোনো অক্সিজেন যোগাবে? বিরোধী বিজেপির পলিটিক্যাল লাইন কি কোথাও সামান্য হলেও টোল খেতে পারে? এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। সুমন দা, দেখুন, বিরোধী কি হবে বা শাসক দলের মনোবল বাড়বে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, অর্থাৎ এই যারা ছাড়া পাচ্ছেন তারা এই কারণে ছাড়া পাচ্ছেন না যে মামলা শেষ হয়নি বলে, আসলে ট্রায়াল শুরুই হয়নি। সুপ্রিম কোর্টকে যদি কেউ ভালোভাবে ফলো করেন, সুপ্রিম কোর্ট গতকাল মানে শনিবার আরেকজনকে বেল দিয়েছেন যিনি পুনা ব্লাস্টের কেসে 11 বছর অপেক্ষা করেছিলেন, তার ট্রায়ালই শুরু হয়নি। তাহলে এগুলো তদন্তকারী সংস্থাগুলোর দুর্বলতা। মনীষ সিসোদিয়া বেল পাওয়ার পর তিনি একটি সর্বভারতীয় সাপ্তাহিকে একটা লেখা লিখেছেন এবং সেটাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যা বলতে চাইছে সেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাউকে বিনা বিচারে জেলে আটকে রাখা যায় না। এই যে ইডির এতদিন যেটা প্রধান সহায় ছিল পিএমএলএ আইন, যেটা দিয়ে যতদিন ইচ্ছে কাউকে জেলে রাখা সম্ভব ছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই আইনটাকে পরিষ্কার বলে দিয়েছে যে বিচার শুরু না হওয়া পর্যন্ত কাউকে এই পিএমএলএ আইন দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য রাখা যাবে না। ফলে এপাশে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া পেয়েছেন, এপাশে আপনি যেটা বললেন অনুব্রত মণ্ডল পেয়েছেন, এনামুল হকও পেয়ে গেলেন। আমি আপনাকে মনে করিয়ে দিই পিউ, এই এনামুল হকের অফিসে শোনা যায় যেদিনকে ইডি গিয়েছিল, আমি যেখানে বসে আছি তার থেকে খুব অল্প দূরে তার অফিস, সেখানে তার অফিস থেকে নাকি ছাদ থেকে নোট বৃষ্টি হয়েছে। প্রায় 45 কোটি। হ্যাঁ, তারপরেও যদি ইডি তথ্য প্রমাণ দাখিল না করতে পারে তাহলে আপনি রাজনীতি কি হচ্ছে সেটা ভুলে যান। তাহলে সিবিআই, ইডি এদের গ্রহণযোগ্যতা বা এদের তদন্ত করার দক্ষতা, শুধুমাত্র সেইগুলো নিয়ে আমার প্রশ্ন থাকে। না, এই তদন্তকারী, দেখুন আমরা কয়েকদিন আগেও সেই 2013 পর শুনলাম সুপ্রিম কোর্ট সিবিআই কে আবার কেজড প্যারট, খাঁচাবন্দি তোতার সঙ্গে তুলনা করেছে। সুতরাং রাজনীতি এবং এই সংস্থার কাজ সেটা কি কোথাও সম্পর্কিত? প্রশ্নটা আসে। হ্যাঁ, তোতারা রাগ করবে, তোতাদেরও একটা চরিত্র আছে, তোতারা কিন্তু এরকম শাসক যখন যেদিকে সেদিকে এপাশ ওপাশ টল খায় না, তোতারা চরিত্র, তোতারা নিজেদের মতো করে কথা বলে। কিন্তু আরো খারাপ, আপনি সিবিআই এর কথা যদি ধরেন, না সবটা কি সংস্থার ঘাড়ে চাপানো যায় সুমনদা, নাকি সত্যি রাজনীতি বাধ্য করে ওদের হাত পা বাঁধা? আমাদের রাজ্যের পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ, চেয়েও পুলিশ কাজ করতে পারে না। আমি ধরে নেব তাহলে এই কেন্দ্রীয় সংস্থাগুলির সম্পর্কে আমরা যা ভেবেছি তা ঠিক নয়, তার উপর রাজনৈতিক চাপ সেরকমই আছে, সে অনুযায়ী তারা ডিসিশন নেয়, তারা সেই অনুযায়ী অ্যারেস্ট করেছিলেন অথবা সেই অনুযায়ী এখন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। দেখুন তৃণমূল কংগ্রেস সেই অভিযোগই করে, আবার বিজেপি এবং অন্যান্য বিরোধীরা এই রাজ্যে একই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে। পুলিশকে তারা রাজনৈতিকভাবে কাজে লাগান, তাদের হাত পা বেঁধে রেখেছে তৃণমূল কংগ্রেস। এ তো এটার্নাল একটা ডিবেট। আমি আবার আসবো সুমনদা আপনার কাছে। তবে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তা হলো অনুব্রত মণ্ডল আজই ফিরছেন, যত রাতই হোক তিনি বীরভূমে যাবেন। আর এখানে তার সঙ্গে যুক্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূমে থাকছেন। বর্ধমানে তার আজকের কর্মসূচি, তিনি আজ রাতেই বীরভূম পৌঁছে যাচ্ছেন। আগামীকাল সেখানে তার প্রশাসনিক বৈঠক। সুতরাং 2-4 তো রাজনীতি করবেই। চলুন এই নিয়ে আরো কথা বলি। তন্ময় প্রামাণিক আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, হাই পসিবিলিটি রয়েছে দুজনের আবার সাক্ষাতে, তোমার কাছে কি খবর? দেখো, সেই সাক্ষাৎকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই খবরই আমাদের কাছে রয়েছে। গতকাল সন্ধ্যায় এই বিষয়টা কনফার্ম হয়েছে তৃণমূলের বীরভূম জেলা কমিটি সূত্রে। সেখানে গতকাল গীতাঞ্জলি যে অডিটোরিয়াম রয়েছে সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। গতকাল সন্ধ্যের পর নির্দেশ পৌঁছানোর পর সাজানো গোছানো শুরু হয়েছে। আর জেলা জুড়ে যে বড় বড় তোরণ হয়েছে সেই তোরণে ঠিক আজ থেকে 2 বছর আগের ছবি ফিরে এসছে। অর্থাৎ তোরণে দুপাশেই বলা চলে কেষ্টমণ্ডলের ছবি, তার উপরে দলের নেতা নেত্রীর ছবি। ফলে সেই পুরনো ছবি আবার দেখা যাচ্ছে। এটা 1। 2, যখন সিবিআইয়ের হাতে 11ই আগস্ট 2022 সালে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন,
তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী বা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার বীরভূমে গেছেন একবারও জেলার সভাপতি পদ নিয়ে কোনো কথা বলেননি। একটা ধোঁয়াশা তৈরি হয়, ধোঁয়াশা তৈরি হওয়ার পর সেখানে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়। সেই কোর কমিটি জেলা চালাচ্ছিল এবং প্রত্যেকেই বলছিলেন আমাদের মাথার উপর নেতা রয়েছেন অনুব্রত মণ্ডল, তারই তৈরি করে দেওয়া যারা রয়েছেন সেই সৈনিকরাই লড়াই করছে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডলের ফেরা নিয়ে কিন্তু শুধু বীরভূম না, বর্ধমানের একটা অংশে তিনি দায়িত্বে ছিলেন সংগঠনের তরফে, নদিয়ার একটা অংশে দায়িত্বে ছিলেন, মুর্শিদাবাদের একটা অংশে দায়িত্বে ছিলেন, পশ্চিম বর্ধমানের একটা অংশে দায়িত্বে ছিলেন। অর্থাৎ এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলের সাংগঠনিক বিষয়ে কেষ্টমণ্ডল মানে অনুব্রত মণ্ডল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তিনি জেলায় ফিরছেন, মুখ্যমন্ত্রী জেলাতে রয়েছেন, শুধু জেলায় নয়, খুব ভালো করে দেখো প্রশাসনিক বৈঠক জেলা সদর সিউড়িতে কিন্তু হচ্ছে না, হচ্ছে কোথায়? বোলপুরে। বোলপুরে যে গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক, তার থেকে ঢিল ছড়া দূরত্বে মানে মিনিট 5-6 গেলেই কিন্তু নিচুপটি, আর সেখানেই বাড়িকার না অনুব্রত মণ্ডল মানে কেষ্ট মণ্ডলে। ফলে দেখা হচ্ছে এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ফলে এরপর দেখা হোক না না, তাহলে কি ওই আমার ওই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা মনে পড়ছে তন্ময়, বীরের সম্মান দিয়ে ওকে ফেরাতে হবে, তো সেরকম কোনো আয়োজন হচ্ছে নাকি? দেখো সেই আয়োজন নিয়ে এখনো কোনো কিছু স্পষ্ট জানা যায়নি, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে গতকালই ফিরহাদ হাকিম বলেছেন বাঘ ছাড়া পেয়েছে, বাঘ তার নিজের ডেরায় ফিরছে। ফলে দলের তরফে ইঙ্গিত কিন্তু স্পষ্ট, এটা 1। আর 2, জেলাতে যারা রয়েছেন, যারা অনুব্রত শিবিরের বাইরের বলে পরিচিত, তারাও কিন্তু প্রকাশ্যে লাড্ডু বিলি করেছেন, তাদের খুশি খুশি মনোভাব বাজি ফাটতেও দেখেছি। তন্ময়, সময় কম বলে তোমাকে থামলাম, থ্যাংক ইউ সো মাচ। তন্ময় প্রামাণিক যেমন বলছে আগামীকাল সম্ভাবনা প্রবল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্নেহধন্য অনুব্রত মণ্ডলের সাক্ষাতের। বিরোধীরা কিভাবে দেখছে সুকান্ত মজুমদারের কথা শুনুন। মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বা বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা। আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডলে ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? তবে অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে। দেখুন, বিজেপির তো একটা পলিটিক্যাল লাইন অবশ্যই আছে, তবে আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, এই বছর 2 অনুব্রত নেই, এটা ঠিক। অনুব্রতহীন বীরভূম কিভাবে চলবে এই প্রশ্ন থেকে শুরু হয়ে পঞ্চায়েত এবং লোকসভা ভোট হই হই করে তৃণমূল কংগ্রেস জিতে গেছে অনুব্রতর অনুপস্থিতিতে, কিন্তু তা সত্ত্বেও জেলা সভাপতির পদে তিনি বিরাজমান। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বীরের সম্মান দিয়ে ফেরাতে বলেছেন। আপনার কি মনে হয় রাজনীতিতেও একবার জমি ছেড়ে দিলে আবার তা পাওয়া সম্ভব? অনুব্রত আবার ফিরতে পারবেন স্বমহিমায়? দেখুন, আমি বিশ্বাস করি যে তৃণমূল দলটা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঠিক করেন সেভাবেই চলে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে অনুব্রত মণ্ডল গুরুত্ব পাবেন, তাহলে অনুব্রত মণ্ডল গুরুত্ব পাবেন। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে না অনুব্রত মণ্ডল গুরুত্ব পাবেন না, তাহলে গুরুত্ব পাবেন না। এটা সত্যি গুরুত্বপূর্ণ যে আপনারা যেভাবে দেখালেন যে যদি আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের দেখা হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রেসিপ্রোকেট করেন, ফলে আমার মনে হয় পুরোটাই নির্ভর করছে রাজ্যের শাসক দল বা শাসক দলের যিনি প্রধান, যিনি মুখ্যমন্ত্রীও বটে, তিনি কিভাবে অনুব্রত মণ্ডলকে দেখছেন। তিনি এর আগে অব্দি অনুব্রত মণ্ডল সম্পর্কে যথেষ্ট সদয় ছিলেন এবং তিনি বারবারই অনুব্রত মণ্ডল সম্পর্কে সপ্রশংস কথাবার্তা বলেছেন। ফলে আমরা ধরে নিতে পারি যে অনুব্রত মণ্ডলের দলে ফিরে আসাটা যথেষ্ট সম্মানজনকই হবে একেবারে। এবং আগামীকাল যদি সত্যি সাক্ষাৎ হয় সেটা খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন, খুব ক্লিয়ার একটা মেসেজ দেওয়া হবে গোটা জেলার বাকি নেতাদের কাছেও যে অনুব্রত তার জায়গা খুব দ্রুত আবার ফিরে পাচ্ছেন, তিনি আবার ওখানকার যে অবস্থায় ছেড়ে তিহারে গিয়েছিলেন সেখানেই ফিরছেন। দেখুন, এর জন্য আমাদের আর হয়তো ঘন্টা 24 অপেক্ষা করতে হবে, মানে একটা দিন। কিন্তু তার আগে যে বিস্ফোরক কথাবার্তা আমাদের কানে এসে পৌঁছেছে সেটা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিই। তিলোত্তমা কাণ্ডে জাস্টিসের দাবি তো এখনো মিটে যায়নি। একদিকে তিলোত্তমা নিয়ে এখনো পথে প্রতিবাদে নামছেন মানুষ, অন্যদিকে কতগুলো প্রশ্ন যা আনসলভ হয়ে রয়েছে। এই আনসলভ জায়গাটা আরো বেশি রহস্যজনক হয়ে উঠছে ডক্টর অপূর্ব বিশ্বাসের কথায়। তিনি হলেন তিলোত্তমার ময়না তদন্তকারী ডাক্তার। কি বলেছেন আজ আগে শুনুন। মর্গে নাকি সংরক্ষণে আপনাদের আরজিকর মেডিকেল কলেজে কুলিং চেম্বার প্রায় 40টা আছে, তাহলে সেখানে কেন দেহ সংরক্ষণ করা গেল না? দেহ সংরক্ষণ যদি করা হতো, আপনাকে আমি অলরেডি বললাম 14-15 ঘন্টা হয়ে গেছে, পরের দিন যত দেরি হতো আরো এভিডেন্স লসটা হতো।
একটা চেম্বারের মধ্যে 4-5টা করে বডি থাকে, একজনের বডি অন্যজনের উপরে, ওর বডি এতে চলে আসলে একদম হ্যাপাজাট হয়ে যেত। সেটাও একটা কারণ আপনাদের ময়নাতদন্তটা সেদিনই শেষ করা? না, ময়নাতদন্ত শেষ করতে গেলে আমাদের কাছে অর্ডার এসেছিল, পুলিশের অর্ডার, আমার কর্তৃপক্ষের অর্ডার, বাইরে চাহিদা ছিল। আমি যদি না করতাম এটা আমার হতো সাবঅর্ডিনেশন এবং ইনভেস্টিগেশনে ইনকোঅপারেশন। পুলিশের অর্ডার এবং কর্তৃপক্ষের অর্ডারটা কি ছিল? পুলিশের রিকুইজিশন আর কর্তৃপক্ষের মেডিকেল বোর্ড ফরমেশন। জি, সেদিনই করতে হবে না, মেডিকেল বোর্ড ফরমেশন হয়েছিল যে ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি রিপোর্ট দেওয়ার। ফলে সেটাও একটা কারণ যে সেদিনই ময়নাতদন্তটা হয়েছে। পরিবারের চাহিদাটা কি ছিল? বাপ মা, আমার বাবার ছিল যাতে ন্যায় বিচার হয়, প্রকৃত পোস্টমর্টম হয় এবং মেয়ে যাতে সুবিচার পাই। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ হতভাগে বাবার কাছে যে সব হারিয়েছে, যে তাকে যাতে ন্যায় বিচারটা আমি দিতে পারি। আপনি স্যার একটা কথা বলেছেন যে একজন কাকু বলে একজন ব্যক্তি, তিনি আপনার উপর বলেছিলেন যাতে সেদিনই ময়নাতদন্তটা হয়ে যায়। এই সেই কাকু স্যার? এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কেউ থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনই হয়, তাড়াহুড়ো বলেননি। শুনলেন ডক্টর অপূর্ব বিশ্বাস, ইনি ময়না তদন্তকারী ডক্টর তিলোত্তমার। সুতরাং ঘোড়ার মুখের কথা শুনলেন আপনি, কিন্তু এই অদৃশ্য কাকুটি কে, যিনি রক্তগঙ্গা বইয়ে দেবার হুঁশিয়ারি দিয়েছেন? সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে। সৌরভ, পিউদি দেখো, এই মুহূর্তে তদন্তের যা গতি প্রকৃতি, সেই তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী একটা বিষয় স্পষ্ট যে ময়না তদন্তের রহস্যের জট, ময়না তদন্তে ঘিরে যে যে প্রশ্নগুলো রয়েছে, সিবিআই তদন্তকারীরা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছেন এবং সেটাই কিন্তু আগামী 30শে সেপ্টেম্বর যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানেও কিন্তু তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের ক্ষেত্রে সেই বিষয়টি যে 25শে সেপ্টেম্বর তাদের যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা, সেই রিপোর্টে কিন্তু তার প্রতিফলন ঘটতে পারে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা, অপূর্ব বিশ্বাস বারবার ডাক পাচ্ছেন। কে অপূর্ব বিশ্বাস? যে অপূর্ব বিশ্বাস তিলোত্তমায় গঠিত মেডিকেল বোর্ডের একেবারে প্রধান, যে অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথম TV9 এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন, যে অপূর্ব বিশ্বাস স্পষ্টই বলছেন যে সেদিন যে ময়নাতদন্ত করতে বলা হয়েছিল, সেদিনই যে করতে বলা হয়েছিল, জুনিয়র চিকিৎসকেরা চিঠি দিয়েছিলেন, চিঠি দিয়েছিল পুলিশ, এবং তিনি বলছেন যে চিঠি দিয়েছিলেন কর্তৃপক্ষ, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এবং সেটা যদি তিনি না করতেন তাহলে তাকে ইনসাবঅর্ডিনেশনের অভিযোগে পড়তে হতো। দ্বিতীয় যে বিষয়, কাকুকে, কালীঘাটের কাকু আমরা শুনেছিলাম, আর এখন তিলোত্তমার ক্ষেত্রে আরেক কাকু। এই কাকুকে আমরা ছবি দেখিয়ে জানতে চেয়েছিলাম কাকুকে, তিনি অফ ক্যামেরা স্বীকার করেছেন এই কাকু আর কেউ নয়, সঞ্জীব মুখোপাধ্যায়। আমরা যে ছবি দেখিয়েছি তাতে তিনি বলেছেন এটা তার কম বয়সের ছবি, সেদিন তিনি ছিলেন, তিনি তার এখন বয়স। সঞ্জীব মুখার্জি মানে তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মুখার্জি, ওই এলাকায় যার দাপট। একেবারেই তৃণমূল কাউন্সিলর, এখন তৃণমূল, আগে বাম কাউন্সিলর ছিলেন, সেই সঞ্জীব মুখোপাধ্যায়ের কথাই তিনি বলেছেন। এবং তবে কিন্তু তিনি তার বক্তব্য থেকে একটু সরেও এসছেন। তিনি বলেছেন যে তাড়াহুড়ো করার কথা তিনি বলেননি, তবে সেদিনই করতে হবে এই বিষয়টা কিন্তু যে বলেছিলেন সেটা তিনি TV9কে স্পষ্ট করেছেন। আর ময়না তদন্ত করার ক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য যে এসআই চিঠি লিখেছিলেন, সাধারণত সেটা ডিসি এন্ডোর্স করেন, এক্ষেত্রে ডিসি এন্ডোর্স করেননি। আমি আবার বলছি ক্যাটেগরিক্যালি, তিনি বলেছেন যে ডিসি এন্ডোর্স করেননি। সেটা অনেক রকম তিনি ব্যাখ্যা দিয়েছেন তার জায়গা থেকে, যে সেটা হয়তো কাজে ব্যস্ততা ছিল, আইন শৃঙ্খলাতে ডিসি হয়তো ব্যস্ততা ছিল, আরও দেরি হতো, কিন্তু সেটা অন্য প্রশ্ন। নিয়ম কি? নিয়ম তিনি বলছেন ডিসি এন্ডোর্স করার কথা। ডিসি তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে এন্ডোর্স করেননি যে সেই দিনই ময়নাতদন্ত করতে হবে আফটার সানসেট। আরেকটা বিষয়, তার মানে লোকাল পুলিশ এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল, লোকাল থানা। অপূর্ব বিশ্বাসের বক্তব্য ধরলে পর তাই এসআই এবং ওসি এন্ডোর্স করেছেন, ডিসি করেননি। না, তাহলে অভিজিৎ মণ্ডল এত পাওয়ারফুল, তিনি নিজে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? এগুলো সবই পিউডি ইন্টারপ্রিটেশন, আইনের পরিধিতে সেগুলো হবে। কিন্তু অপূর্ব বিশ্বাসের যদি বক্তব্য ধরা হয় তাহলে কলকাতা পুলিশের অস্বস্তি নিশ্চিতভাবেই বেড়েছে। আরেকটা যেটা বিষয়, দেহ কি সংরক্ষণ করা যেত না? বিস্ফোরক অপূর্ব বিশ্বাস। তিনি বলছেন আরজি করের মর্গে যে কুলিং চেম্বার আছে সেখানে একসঙ্গে 3টে করে বডি রাখা যায়, একটা বডির ওপরে আরেকটা বডি রাখতে হয়, এতটাই সেখানে চাপ রয়েছে। তিলোত্তমার দেহ যদি সেখানে থাকতো তাহলে সেটা পোকায় খেয়ে নিত, তথ্য প্রমাণ নষ্ট হতো। যদি এটা তার যুক্তি হয় তাহলে প্রশ্ন ওঠে যে কেন তিলোত্তমার দেহ
যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে রাখা সম্ভব না হয়, বেসরকারি P7 বা অন্য কোথাও কেন সংরক্ষণ করা গেল না? কেন সেই নির্দেশ ডিএমই দিলেন না? তারা তো ওখানে হাজির ছিলেন, তিনি বলছেন এই বিষয়টা ডিএমই দিতে পারবে, অর্থাৎ তৎকালীন ডিএমই কৌস্তব নায়েক আরও একবার প্রশ্নচিহ্নের মুখে, আরও একবার কাঠগড়ায়। কেন? অপূর্ব বিশ্বাস প্রশ্ন তুলছেন, তিনি যে মেডিকেল বোর্ডের প্রধান। এবং সর্বোপরি যে আরও একটি বিষয় হচ্ছে যে পুরো ঘটনাক্রমে কেন বলছি ময়নাতদন্তের রিপোর্টের উপর সিবিআইয়ের নজর রয়েছে, 9ই আগস্ট কতগুলি ময়নাতদন্ত হয়েছে সব কটা তথ্য জানতে চেয়েছে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সিবিআই। শুধু তাই নয়, সেই ক্ষেত্রে প্রোফর্মাতে ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে লেখা হয়েছে, তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে লেখা হয়েছিল, বাকি 7 জনের ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে লেখা হয়েছিল, সবটা পাশাপাশি রেখে তুলনা করতে চাইছে। তার মানে সৌরভ, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে ফিরোজ এডুলজি সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন পোস্টমর্টম রিপোর্টটা ম্যানুফ্যাকচার্ড। বোধহয় সেই সেন্টেন্সকে মাথায় রেখেই এত ছানবিন। একেবারে পুরো ময়নাতদন্তের থেকেই যে রহস্যের জট খুলতে পারে। ময়নাতদন্তের ক্ষেত্রে এভিডেন্স, তথ্য প্রমাণ লোপাটে যে ধারা যোগ হয়েছে, যে ক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে ময়নাতদন্ত এক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো সন্দেহ নেই সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, ডক্টর অপূর্ব বিশ্বাস যা বলছেন তা ভয়ঙ্কর। সত্যি দেহ সংরক্ষণ অন্য কোথাও করা যেতই যদি সদিচ্ছা থাকতো। এবং আরো একটা সরকারি হাসপাতালের পরিকাঠামো আরো একবার বেআব্রু করলেন ডক্টর বিশ্বাস। কিন্তু তার বাইরে ওই যে রক্তগঙ্গা বইয়ে দেব, গতকাল বলেছিলেন আমাদের ডক্টর বিশ্বাস, কোনো এক কাকু নাকি এরকম থ্রেট করেছিলেন। আমরা সেই কাকু, সৌরভ যার কথা বলল সঞ্জীব মুখার্জি, তার সঙ্গে কথা বলেছিলাম। শুনুন গতকাল ডক্টর বিশ্বাসের কথা এবং তারপর কাকু সঞ্জীবের কথাও। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার জন্য আমি এখানে ডিফেন্স কিছু করব না। তদন্তকারী সংস্থা আছে, দরকার হলে ওনার সামনে আমাকে নিয়ে বসা, কারণ আমি এতটা পাওয়ারফুল হয়ে যাইনি যে আমি ওনাকে থ্রেট করলাম আর উনি আমার সমস্ত কিছু বাইরে বার করে, আর ওনার সাথে আমার দেখা হলো কোথায়, আমি এতটা কি পাওয়ারফুল হয়ে গেলাম ওখানে বসে। পুলিশের তাবড় কর্তারা রয়েছে, পুলিশের তাবড় কর্তাদের উনি বললেন না, স্বাস্থ্য দপ্তরের তাবড় কর্তারা রয়েছে। আমি কি পলিসি মেকার নাকি? ওখানে উনি যে পোস্টমর্টম করবে সেটা কি আমি জানতাম? এখানে কে পোস্টমর্টম করবে তার নাম আমি জানবো কি করে? উনি যদি মিথ্যে বলেন, আমাকে তো কাদম্বিনীর মতন মরিয়া প্রমাণ করতে হবে আমি মরি নাই। আমি পুরো আমার নাম দিয়ে সই করেছি। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমি তো শর্ট সিগনেচার করতাম। আমাদের বা আইনজ্ঞের পরামর্শ নেব, এটা অনেক হয়ে গেছিল, আমি ভেবেছিলাম হালকা ভাবে নেব, কিন্তু এর পেছনে একটা বড় চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। থ্রেট এই শব্দটা এখন কমন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে, যা চতুর্দিকে ঘটছে। থ্রেট টলিপাড়াতেও, যার জেরে এক হেয়ার ড্রেসারকে আত্মহত্যার চেষ্টা করতে হয়। চলুন, সুচরিতা আমার সঙ্গে রয়েছে, বিষয় আরো বলতে পারবে। সুচরিতা, আমরা দেখছি পরিচালকরাও এবার আসরে নামছেন। একদম, দেখো আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ফেডারেশনের সঙ্গে পরিচালক যে তাদের যে সমিতি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন বেশ কিছুদিন ধরে চলছে। এই যে ফেডারেশন এবং ফেডারেশনের যিনি সভাপতি সৌরভ বিশ্বাস, তার দিকে বারবার পরিচালকরা নানান অভিযোগ করেছেন এবং তাদের বক্তব্য যে ফেডারেশনের দাদাগিরির কারণেই নাকি তাদের কোনো রকম কাজ করতে অসুবিধা হয়, কাজ পেতে অসুবিধা হয় এবং সেই কাজকে এক্সিকিউট করতে গেলে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। এবার যেটা দেখা গেল যে আবার একটা নতুন ঘটনা উঠে এলো। একজন যে হেয়ার ড্রেসার, সেও কিন্তু একই অভিযোগ করলেন যে তাকে 3 মাস কোনো কারণে সাসপেন্ড করার পরও তাকে আবার কাজ করতে দেওয়া হয়নি এবং বলা হয়েছে যে তিনি যদি কোনো কাজ নিজে থেকেও পান সেই কাজকে কিন্তু করতে পারবে না, এরকমই অভিযোগ করেছে। তার পিঠ থেকে গেছিল এবং তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং সেখানে তার পাশে এসে দাঁড়িয়েছে সমস্ত পরিচালক এবং পরিচালক সমিতিরা। এবং ধন্যবাদ, হাতে সময় কম। দেখুন, আবার একটা বড় সংঘাত টলিপাড়ায় আমরা দেখতে পাচ্ছি। এবার এই ঘটনাকে ঘিরে পরিচালক বনাম ওই টেকনিশিয়ান, যেখানে টেকনিশিয়ানদের সঙ্গে রয়েছেন স্বরূপ বিশ্বাস, এমনটাই আমরা জানি। সুতরাং আবার একটা 2 শিবিরে আড়াআড়ি বিভাজন। তবে প্রথম থেকে আমরা যা দেখতে পাচ্ছি তাতে এটাই বলতে হয় যে শাসক তৃণমূল কংগ্রেস কি
ডরনা জরুরি হ্যায় এই থিওরিতে বিশ্বাস করে, সেভাবেই এগোচ্ছে। ভয় দেখানোটাই তাদের অস্ত্র। শেষ করব নিউজ এট 2, সঙ্গে থাকুন।